ক্লাস 10। আজকে আমরা আরেকটা নতুন অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ, যেটাকে ইংরেজিতে বলছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটি আলোচনা করতে গেলে আমাদের এই ইলেকট্রিসিটির পিছনে বা এটা কিভাবে এলো আর কেনই বা আমরা আলোচনা করব সে সম্পর্কে একটুখানি আমরা বিস্তারিত বললে ভুল হবে, সংক্ষেপে একটু আলোচনা করব। বলছে বর্তমান সভ্যতা যেহেতু এখন ইলেকট্রিসিটির উপরেই নির্ভরশীল, বাড়ি থেকে শুরু করে স্কুল, অফিস, বাস, ট্রেন, ট্রাম সমস্ত কিছু ইলেকট্রিসিটির উপরেই নির্ভরশীল। কিন্তু এই ইলেকট্রিসিটি কনসেপ্টটা মানুষের মধ্যে প্রথম এলো কিভাবে, বা ইলেকট্রিসিটিটা কিভাবে আমরা তৈরি করতে পেরেছি, সেইটা একটুখানি জানার চেষ্টা করব। বলছে ইলেকট্রিসিটি জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানা দরকার অবশ্যই, সেটা হচ্ছে আধান বা তড়িতাধান কাকে বলে। এখন তড়িতাধান যেটা বলছে, দেখো প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে, যীশুখ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থ্যালেস প্রথম উনি লক্ষ্য করেছিলেন যে পাইন গাছের শক্ত যে আঠা, যেটাকে আমরা অ্যাম্বার বলে থাকি, আর এই অ্যাম্বার কথার গ্রিক ভাষায় অ্যাম্বার মানে হচ্ছে ইলেকট্রন। এবার এই অ্যাম্বারকে যদি আমরা পশম দিয়ে ঘষি, তাহলে দেখা যায় ওই অ্যাম্বার ছোট হালকা বস্তুকে আকর্ষণ করছে। প্রথমে কিন্তু ওই অ্যাম্বার হালকা বস্তুকে আকর্ষণ করছে না, অর্থাৎ ওই অ্যাম্বারের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেল, তার জন্যই ওই রকম আকর্ষণ সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে এইরকম একটা এক্সপেরিমেন্ট বা ঘটনা আমরা ক্লাস 8-এ শিখে এসেছিলাম। সেটা কীরকম, যদি একটা সেলুলয়েডের চিরুনি বা এমনি আমাদের অ্যাম্বারের চিরুনিও বলতে পারো, বা এমনি যে চিরুনি আমরা ব্যবহার করে থাকি, শুকনো চুলকে ওই চিরুনি দিয়ে বারবার আঁচড়ানোর পর যদি ওই চিরুনিটাকে আমরা একটা ছোট্ট কাগজের টুকরো সামনে ধরি, দেখা যায় যে কাগজের টুকরোগুলো চিরুনিতে গিয়ে আটকে যাচ্ছে। তার মানে কি, যখন চিরুনি এমনি ছিল তার মধ্যে কোনো এমন অবস্থায় ছিল যেটা কাগজকে আকর্ষণ করতে পারছিল না, কিন্তু যেই চুলে ঘষা হলো এমন একটি পরিবর্তন ঘটে গেল, যে পরিবর্তন ঘটার ফলে সে কাগজের টুকরোকে আকর্ষণ করছে। এখন এই যে জিনিসগুলো ঘটে গেল, এটাকে কিন্তু আমরা ইলেকট্রনীয় তত্ত্ব বা পারমাণবিক গঠন তত্ত্বের সাহায্যে এটাকে আমরা ব্যাখ্যা দিতে পারি। বলছে প্রত্যেকটি পরমাণু বা প্রত্যেকটা উপাদান মানেই সেখানে পরমাণু আছে, পশম অবস্থায় থাকে। কেন? তার নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরেও ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। এই দুটোই সমান হওয়ার জন্য পরমাণু নিস্তড়িত হয়। কিন্তু কোনো কারণে যদি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যায়, মানে ঋণাত্মক আধান যদি বেরিয়ে চলে যায়, তাহলে পরমাণুটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে বা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। ঠিক একইভাবে যদি ইলেকট্রন এসে ওই পরমাণুতে যুক্ত হয়, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ আধান সৃষ্টি হতে গেলে কোনো উপাদান বা আধারের প্রয়োজন হয়। যেমন তোমাকে যদি বলা হয় জ্বর কী, তুমি এক্ষুনি প্রশ্ন করবে জ্বর আবার কী জিনিস পাবে। জ্বর একটা রোগের নাম, কিন্তু ওই রোগটা তৈরি হতে গেলে যেমন আমাদের হিউম্যান বডির দরকার, অর্থাৎ তার একটা ধারণা হচ্ছে যে হিউম্যান বডি আছে, সে আমাদের জীবকোষ নিয়ে গঠিত, তাতে যদি কোনোভাবে টেম্পারেচার বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা জ্বর বলি। ঠিক তেমনি আধানও হচ্ছে একটা বস্তু বা একটা প্যারামিটার বা একটা রাশি, যেটা কোনো বস্তুতে সৃষ্টি হতে পারবে, বস্তু ছাড়া কিন্তু আধান সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঠিক তেমনি কোন বস্তুতে কী আধান সৃষ্টি হবে সেটা নির্ভর করছে বস্তুর প্রকৃতির ওপরে। এখন যেমন বস্তুর প্রকৃতির ওপরে নির্ভরশীল হয়, যেমন কাঁচ দণ্ডকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, তাহলে দেখা যাচ্ছে যে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে চলে আসে, তাহলে কাঁচটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়বে এবং রেশমটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। বিজ্ঞানী বেঞ্জামিন
ফ্র্যাঙ্কলিন প্রথম বলেছিলেন যে আধানগ্রস্ত বস্তু দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধানগ্রস্ত বস্তু আর একটা ঋণাত্মক তড়িৎ আধানগ্রস্ত বস্তু। আবার এটাও আমরা পড়েছিলাম যে চুম্বকের সমমেরুর মধ্যে যেমন বিকর্ষণ হয়, ঠিক তেমনি আধানের সমপ্রকৃতি আধানের মধ্যে বিকর্ষণ আর অসম প্রকৃতি আধানের মধ্যে আকর্ষণ কিন্তু আমরা দেখতে পাবো। এই আধানের আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র প্রণয়ন করেছিলেন। তবে সেই সূত্রতে যাবার আগে আমরা আধান কাকে বলে এর একটা সুস্পষ্ট সংজ্ঞা আমাদের জানা দরকার আছে। কীরকম বলছে আধান কাকে বলে, এর মাত্রা এবং একক লেখো। আধান বলছে দেখো, যে ভৌতর ধর্মের জন্য কোনো বস্তুকে একটি তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে ওই কোণাটি একটি বল অনুভব করে, সেই ধর্মটাকেই বলছে ওর আধান। যেমন ধরো আমি তোমাকে বলছি, ধরো তোমাকে একটা ছোট চিরুনি দেওয়া হলো, ওই চিরুনিটাকে নিয়ে তুমি একটা তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে, কিন্তু ওই বস্তুটা কিন্তু কোনো আধান কোনো বাধা বল অনুভব করবে না বা কোনো প্রকার বল অনুভব করবে না। কিন্তু ওই চিরুনিটাকে চুলে বারবার ঘষার পর বা অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষার পর সেই অ্যাম্বারটাকে যদি আমরা ওই তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে ওই তড়িৎ চুম্বক ক্ষেত্রের রাখার সময় একটা বাধা অনুভব করে। যে ধর্মের জন্য এই বাধাটা অনুভূত হচ্ছে সেটাকেই বলছে তার তড়িৎ আধান। আমি আবারও বলেছি তড়িৎ আধান দুই প্রকারের হয়, ধনাত্মক তড়িৎ আধান আর ঋণাত্মক তড়িৎ আধান। এখন আধানের মাত্রা যেটা বলছে দেখো, আই ইন্টু টি, যেখানে আই হচ্ছে প্রবাহ মাত্রা আর টি হচ্ছে টাইম, এইটা দিয়ে আমরা মাত্রীয় সংকেত লিখে থাকি। এটা আমাদের যখন প্রবাহ মাত্রা পড়ে ফেলবো, প্রবাহ মাত্রার যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপ থেকে কিন্তু এটা আমরা পাবো। এখন আপাতত এইটা মনে রাখার চেষ্টা করো। এখন তড়িৎ আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম, আর এসআই একক হচ্ছে কুলম। ইএসইউ বা স্ট্যাট কুলম আর একটা হচ্ছে কুলম। এবার 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ কুলম। ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, মানে 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। এই সম্পর্কটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা পরে গিয়ে এটাকে আমরা ডেরিভেটিভ করব বা এইটা কিভাবে এসেছে সেইটা প্রমাণ করার চেষ্টা করব, আসছি। তার আগে যেটা বলছে দেখো, কুলম্বের সূত্রটি লেখো, মানে আধান সম্পর্কিত কুলম্বের সূত্র বলছে দুটি বিন্দু আধানের মধ্যে, এখন সমজাতীয় আধান হলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, আর বিপরীত জাতীয় আধান হলে তাদের মধ্যে আকর্ষণ হবে। এখন সমজাতীয় না বিপরীত জাতীয় আধান সেটা বলছে না, বলছে দুটি বিন্দু আধান। এই বিন্দু কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্রে আধানকে কী হিসাবে কল্পনা করা হয়েছিল? বিন্দু হিসাবে। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটি পরিমাণের গুণফলের সহিত সমানুপাতিক এবং তাদের ভিতরকার দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটো আধান যদি মনে করো 5 একক আর একটা 5 একক হয়, তাহলে 5 × 5 ওদের গুণফলের সহিত সমানুপাতিক হবে, আর ওদের ভিতরকার দূরত্ব যদি 5 হয় তাহলে 5² মানে 25-এর সাথে ব্যস্তানুপাতিক হবে। আর এই আকর্ষণ বলের মান আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয় এবং পারিপার্শ্বিক মাধ্যমের ওপরেও নির্ভরশীল হয় বা পারিপার্শ্বিক মাধ্যমের উপরে নির্ভর করে। যে আধান, মানে এটাকে আমরা একটা যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যাটা দেখলেই বুঝতে পারবে। আমি দুটো বিন্দু আধান নিয়েছি, এই একটা, এটাকে আমরা লিখেছি Q1, এটাকে লিখেছি Q2, ওদের ভিতরকার দূরত্বটাকে ধরে নিয়েছি R। বলছে ধরি দুটি বিন্দু আধান Q এবং Q2, Q1 এবং Q2 পরস্পর থেকে R দূরত্বে অবস্থান করছে এবং ওদের মধ্যেকার আকর্ষণ বিকর্ষণ বলের মান যদি F হয়, তাহলে F সমানুপাতিক Q1 এবং Q2 যখন বলছে দূরত্বটা বা R ধ্রুবক থাকে। এবার বলছে F ও দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক বা 1/r² যখন Q1 এবং Q2 ধ্রুবক বা স্থির অবস্থায় থাকে। এই দুটোকে যদি আমরা সমন্বয় করে দিই তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2/r², যেখানে R Q1 Q2 এবং বা তিনটে রাশি যেটা ছিল তারা প্রত্যেকেই পরিবর্তনশীল হবে। এবার বলছে দেখো, ওই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে একটা ধ্রুবক আনা হয়েছে, যে ধ্রুবকটাকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন কে এর মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি এবং ব্যবহৃত একক বা কোন এককে আমরা
মানটা নির্ণয় করছি সেটা সিজিএস একক না এসআই একক তার উপরে কিন্তু নির্ভরশীল। এবার বুঝে দেখো এসআই এককে কেটাকে লেখা হচ্ছে 4 পাই হেপসাইলন 0 হেপসাইলন, অর্থাৎ ই আমরা ইটাকে এইভাবে লিখব, ই তো আমরা এইভাবে লিখি সোজা করে, সোজা নয় এইভাবে অর্ধচন্দ্রাকৃতি করে তার মাঝখানটা আবার ইয়ের মতো আর একটা দাঁড়ি টেনে দেবো, এটাকে হেপসাইলন 0। এখন এই হেপসাইলন 0-র মানটা এখানে বলে দিয়েছে 8.85 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। সেই মানটা যদি এই সমীকরণে আমরা বসিয়ে দিলে দেখা গেছে যে পুরো রাশির মানটা হয়ে গেছে তোমার 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই যে রাশিটা আমরা পেলাম, অর্থাৎ এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রাশিমালা যেটা হচ্ছে, আমি একটা ব্যাকেট করে দিয়েছি, সেটা হচ্ছে F = 9 × 10⁻9 Q1 Q2/r²। এবার বলছে দেখো সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য কে এর মান হচ্ছে 1। তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে কি F = Q1 × Q2/r²। আমাদের সমস্ত এই সমীকরণে যাবতীয় কার্যকলাপ আমরা এই সমীকরণটাকে ধরেই করব, বা সিজিএস পদ্ধতির যে সমীকরণ সিম্পলিফাইড যে রূপটা ওটাকে নিয়েই আমরা অঙ্ক করার চেষ্টা করব, বা অঙ্ক বা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা ওখান থেকে আসব। এরপরে দেখো আমরা তড়িৎ আধান কাকে বলে দিয়েছি, তার মাত্রাটা আমরা পেয়েছি I/T, থার্ড ব্র্যাকেটের মধ্যে মাত্রা লেখার সময় ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আর সিজিএস পদ্ধতি একক ছিল স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, আর এসআই পদ্ধতি যেটা বলছে সেটা হচ্ছে কুলম, এবং তাদের মধ্যে সম্পর্ক যেটা পেয়েছিলাম 1 কুলম সমান 3 × 10⁻9 ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। এবার যেটা প্রশ্ন হচ্ছে এই স্ট্যাট কুলম আর কুলম যদি তোমাকে ডিফাইন করতে বলা হয় বা ডেফিনেশন দিতে বলা হয় তাহলে আমরা কিভাবে ডিফাইন করব। এখানে দেখো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। আমরা আধান মানে কি বলেছিলাম, কোনো একটা আধানকে যদি আমরা তড়িৎচুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে তড়িৎচুম্বক ক্ষেত্রে সে একটা বাধা অনুভব করে, যে ধর্মের জন্য এই বাধাটা অনুভব করছিল সেটাকেই তো আমরা বলছিলাম তার আধান বা তড়িৎ আধান। এবার এই তড়িৎ আধানের সিজিএস এককটা যেটা বলছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, আর এসআইটা বলছে তোমার কুলম। এবার স্ট্যাট কুলম কাকে বলবো, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সম প্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে যদি একে অপরের উপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে একক ধরা হয় এবং তাদের এক ইএসইউ আধান বা 1 কুলম বলে। এখন আমি যদি এই সমীকরণটাকে একটুখানি দেখি, F = Q1 Q2/r²। এখন এইটা বলছে এক ডাইন যদি হয় আর আর যদি 1 সেন্টিমিটার হয়, তার মানে এবং Q1 = Q2 যদি Q হয় তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এখানে তাহলে এটা 1 হয়ে যাবে, 1/1 সমান Q² আর কেন 1, কারণ আমরা দূরত্বটাকে 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে 1² মানে 1। তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে সব কিছু হিসাব করলে Q² = 1, অর্থাৎ Q = ±1। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, তার মানে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1টা করার জন্য দুটো সমমানের এবং সমপ্রকৃতির, যদি তারা হয় দুটোই ধনাত্মক আধান অথবা দুটোই ঋণাত্মক আধান, সমমানের বা সমপ্রকৃতির আধান 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, এক ডাইন ছাড়াও বেশি বা কম বল প্রয়োগ করলে হবে না, এক ডাইন বলই যদি প্রয়োগ করে তখন সেই দুটি আধানকে বলা হবে সিজিএস পদ্ধতিতে একক আধান বা ইএসইউ আধান, যেটাকে আরেকটা নামে ডাকা হয়েছে থাকছিল সেটা হচ্ছে স্ট্যাট কুলম। ঠিক একইভাবে যদি বলে কুলম বলা হয়, ঠিক এসআই এককটা বলা হবে। সেটা কীরকম, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে দুটি সমমানের ও সমপ্রকৃতির বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে যদি পরস্পরকে 1 নিউটন এখানে বললে হবে না, কারণ আমরা এসআই পদ্ধতিতে যে কে এর মানটা পেয়েছিলাম সে কে এর মানটা ছিল এইটা 9.99 × 10⁻9 নিউটন, অর্থাৎ শূন্য মাধ্যমে সমমানের সমপ্রকৃতি দুটি বিন্দু আধান
1 মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন সেই আধান দুটিকে এসআই পদ্ধতিতে একক আধান বা 1 কুলম্ব আধান বলে। এরপরে যেটা বলছে দেখো, তড়িৎ, আমরা পেয়েছিলাম তড়িৎ আধান কাকে বলে। এবার যেটা আমরা দেখব যে তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভব কাকে বলে একটুখানি জানতে গেলে তার আগে একটুখানি আমি বলবো, সেটা একটুখানি শুনতে হবে। দেখো, ধরো তুমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র রেখেছো বা একটা মানে কোনো আধান রেখেছো, তাহলে ওই আধানের চতুর্দিকে একটা আধান ক্ষেত্র সৃষ্টি হবে। বা যদি একটা আমরা তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎগ্রস্ত কোনো একটা বস্তুকে রাখি, তো ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা বস্তু রাখা আছে, তাহলে ওই বস্তু চতুর্দিকে একটা ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। যেমন ধরো একটা চুম্বক যদি আমরা এরকম রাখি, তাহলে এই চুম্বকের চতুর্দিক পর্যন্ত যতদূর পর্যন্ত চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বলটা বা চুম্বকের ক্ষেত্র যতদূর পর্যন্ত বিস্তৃত থাকে সেটা কী হচ্ছে চুম্বক ক্ষেত্র। ঠিক তেমনি একটা আধান যদি রাখা হয়, তাহলে ওই আধানের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওর আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভূত হয়, সেইটাকেই বলছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র, বা যদি তড়িৎ থাকে তার তড়িৎ ক্ষেত্র। বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, ওই পরিবাহী চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। যতদূর পর্যন্ত ওই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয় সেইটাকেই বলছে ওই পরিবাহী তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে ওই তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলের বিরুদ্ধে বা তড়িৎ বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হয়। আর যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলছে ওই বিন্দুর তড়িৎ বিভব। আমি আবার একবার বলবো, ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র রাখা আছে, বা এইখানে একটা তড়িৎ উৎস ছিল, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তুকে যখন তুমি বাইরে থেকে আনবে, হয় একে বাধা দেবে অথবা একে আকর্ষণ করবে। বাধা যদি দেয় তাহলে তোমাকে ঠেলে এখানে আসতে হবে, আর যদি আকর্ষণ করে তাহলে হুশ করে চলে আসবে। সেই আকর্ষণটাকে প্রতিহত করে তোমার বশ অনুযায়ী বা ধীরে ধীরে এখানে স্থাপন করতে হবে। তার জন্যই তোমাকে কিছু কাজ করতে হচ্ছে। যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাকেই বলছে তোমার তড়িৎ বিভব। আমি ডেফিনেশনটা এইভাবে বলবো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে তড়িৎ বলের বিরুদ্ধে যে বাধা যে কাজ করতে হয় সেটাকেই বলছে তার তড়িৎ বিভব। তড়িৎ বলটা কি? ওই যে বললাম, এই আমরা তড়িৎ ক্ষেত্র নিয়েছিলাম, তাহলে যখনই এখানে কোনো আমরা আধানকে রাখছি তার বিরুদ্ধে একটা যে বাধা বল ক্রিয়া করছে সেটাকেই বলছে তড়িৎ বল। অর্থাৎ তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকেই বলছে তার তড়িৎ বিভব। এবার দেখো, বলে যদি অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, এবং সেক্ষেত্রে তড়িৎ বিভবের পরিমাণ ভি হবে W/Q। তাহলে তড়িৎ বিভব সমান হচ্ছে W/Q কৃতকার্য বাই আধান। এটা কি করে এলো? আমি ধরে নিয়েছিলাম যে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে আনতে যদি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে যদি আনতে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে গেলে W/Q, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি V সমান W/Q। এই গাণিতিক রূপটা থেকে আমরা তড়িৎ বিভবের গাণিতিক রাশিমালাটা দেখাতে পাচ্ছি। তাহলে এখানে যেটা বলছি দেখো, তাহলে তড়িৎ বিভবটা কাকে বলে সেটা পেয়ে গেলাম। সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী হবে এবং তাদের সংজ্ঞাটা কী হবে আমাদের বলতে হবে। তাহলে আমরা দেখো, আধানের একক কী পেয়েছিলাম? একটা পেয়েছিলাম ইএসইউ আধান, আর একটা ছিল কুলম। আর কৃতকার্যের একক কী পেয়ে জানি আমরা? আর্গ আর জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে আর্গ বাই তোমার তড়িৎ বিভবের একক যেটা বলছে, তড়িৎ বিভবের একক যদি বলা হয় সেটা হচ্ছে তোমার এক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ ভোল্ট। এখানে কিন্তু আর শুধু ইএসইউ আধান বললে হবে না, ইএসইউ ভোল্ট। তার মানে ইএসইউ ভোল্ট ইএসইউ আধান মানে হচ্ছে আর্গ বাই ইএসইউ আধান, আর্গ বাই ইএসইউ আধান। আমি একটুখানি ক্লিয়ার করবো এটাকে। আমরা জানি সমান W/Q। এবার সিজেস পদ্ধতি ছিল আর্গ, আর এটা ছিল তোমার ইএসইউ আধান। ইএসইউ আধান, এবার এই যে গাণিতিক রাশিমালা এইটাকেই বলা হচ্ছে তোমার ইএসইউ বিভব। ঠিক একইভাবে এসআই পদ্ধতিতে তোমার বলা হচ্ছে ভোল্ট। তাহলে ভোল্ট ইকুয়াল টু তোমার কার্যের একক ছিল জুল, আর এখানে হচ্ছিল তোমার কুলম। তাহলে ভোল্ট সমান জুল বাই কুলম, এটাকেই আমরা বলছি কি ভোল্ট একক।
ভোল্ট সমান জুল বাই কুলম, এই গাণিতিক সমীকরণ থেকে আমরা বিভবের মানটা কিন্তু বের করতে পারবো। এবার তাহলে ওদের ডেফিনেশনটা কী হবে, ইএসইউ বিভবটা কী হবে? তাহলে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে, তাহলে আধানটা তখন হয়ে যাবে এক ইএসইউ ধনাত্মক আধান। এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক আর্ক কাজ করতে হয়, তখন সেই বিন্দুর আধানকে বলা হচ্ছে তোমার ইএসইউ বিভব। ভোল্ট ঠিক একইভাবে এসআই এককগুলো ব্যবহার করব। অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যদি 1 জুল কাজ করতে হয়, তখন সেই বিন্দুর আধানকে বলা হচ্ছে 1 ভোল্ট। তখন সেই বিন্দুর আধানকে নয়, তখন সেই বিন্দুর বিভবকে বলা হচ্ছে 1 ভোল্ট বিভব। এবার বলছে 1 ইএসইউ ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এবার এখানে একটুখানি বলি, এক ইএসইউ বিভবটাকে আবার স্ট্যাট ভোল্টও বলা হয়, আর এসআই বা ব্যবহারিক এককটাকে শুধু ভোল্ট। আমরা এখানে কি দেখতে পেলাম সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু তোমাদের ডিরাইভ করতে হবে। এক ইএসইউ ভোল্ট সমান 300 ভোল্ট। আমি যদি এটাকে তোমাদের প্রমাণ করতে বলি বা প্রমাণ করতে দিই, তাহলে সেটা কীরকমভাবে প্রমাণ করা যাবে? আমি এসআই একক থেকে শুরু করব। 1 ভোল্ট মানে আমরা কি জানি, 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম। আবার আমরা পেয়েছি 1 কুলম সমান 3 × 10⁹ তোমার স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম বললে ভুল হবে, ইএসইউ আধান। যাক, এটা আমি আসছি পরে, যেখানে আমাদের এই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সম্পর্কে যখন আলোচনা করবে সেটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে, 1 ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে 300 ভোল্ট। এখানে আমরা আরেকটা পেয়েছিলাম, দুটো আধান সিজিএস এবং এসআই পদ্ধতিতে আধানেরগুলোর মধ্যে সম্পর্ক। সিজিএস পদ্ধতিতে আধানের একক ছিল তোমার ইএসইউ আধান, আর এসআই পদ্ধতিতে একক ছিল তোমার কুলম। সেখানে আমরা যেটা পেয়েছিলাম, 1 কুলম সমান 3 × 10⁹, 3 × 10⁹ এত ইএসইউ আধান। এই মানটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে যেটা বলছে দেখো, তাহলে এখানে আমরা দেখি ইএসইউ বা স্ট্যাট ভোল্ট মানে আমরা পাচ্ছি কত, 300 ভোল্ট। যাই হোক, নেক্সট যে আমাদের প্রশ্নটা পড়তে হবে বা যে ডেফিনেশনটা জানতে হবে সেটা হচ্ছে এইখানে এসছে, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। তড়িৎ বিভব ভি মানে আমরা পেয়েছি W/Q। এখন ডাব্লু মানে কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা যদি আমরা বসিয়ে দিই, দেখো কৃতকার্যের মাত্রা এখানে বসিয়েছি mL²T-2 I/T। সেটাকে ক্যালকুলেশন করে মানে উপর নিচে যদি আমরা পাওয়ার করে সূচকের নিয়ম অনুযায়ী দেখি, তাহলে mL²T-3 I ইনভার্স। এটাই হচ্ছে তোমার তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। এবার বলছে বিভব প্রভেদ কাকে বলে। যেমন তোমরা দেখেছো, ধরো একটা বড় ট্যাঙ্কের মধ্যে যদি আমরা পাইপ নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে জল নিয়ে যাওয়ার চেষ্টা করি, পারি কি পারি না? কিন্তু একটা ট্যাঙ্ক নিচে আছে আর একটা ট্যাঙ্ক উপরে আছে, সেখান থেকে যদি আমরা জল আনার চেষ্টা করি, তাহলে পাইপের মাধ্যমে সহজে সাইফন প্রক্রিয়ায় জল আনতে পারবো। বা পাশাপাশি দুটো ট্যাঙ্ক ভর্তি অবস্থায় আছে, তখন পাইপের মাধ্যমে সাইফন প্রক্রিয়ায় কিন্তু জল আনতে পারবো না। তার মানে একটাকে হতে হবে তোমার উঁচু, একটা নিচু। ঠিক তেমনি বিভব পার্থক্য খুঁজতে গেলে একটা বিন্দুর বিভব বেশি হতে হবে এবং একটা বিন্দুর বিভব কম হতে হবে। যে বিন্দুর বিভব বেশি তাকে উচ্চ বিভব, আর যে বিন্দুর বিভব কম তাকে নিম্ন বিভব। উচ্চ বিভব সাধারণত ধনাত্মক প্রান্তকে ধরা হয়ে থাকে, আর নিম্ন বিভব সাধারণত ঋণাত্মক প্রান্তকে ধরা হয়ে থাকে। অর্থাৎ উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্য হয় সেটাকেই বলছে বিভব পার্থক্য। এবার বলছে দেখো, বিভব পার্থক্যকে আমরা অন্যভাবেও বলতে পারি। তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় সেটাকেই বোঝে তার বিভব পার্থক্য। আর কৃতকার্যের সাপেক্ষে যদি বলতে বলা হয়, ওই সেই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলছিল তড়িৎ বিভব। তাহলে এবার বলছে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেই কৃতকার্যের মানটাকেই বলছে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ। তার মানে
একটা বিন্দুর বিভব আর একটা বিন্দুর বিভব। বিভব কাকে বলছিল? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে একটা বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে গেলে যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার এই বিভব পার্থক্যের সিজিএস একক হচ্ছে তোমার ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। বিভব পার্থক্যের ওখানে আমরা কিন্তু পেয়েছিলাম ইএসইউ বা তোমার স্ট্যাট ভোল্ট। বিভবের তড়িৎ বিভবের যা একক, বিভব পার্থক্যের এককই তাই। আর এসআই পদ্ধতিতে যেটা বলছে তোমার ভোল্ট। এরপরে আমি কতগুলো এইচডব্লিউ দিয়েছি। দেখো ইএসইউ বিভব প্রভেদ কাকে বলে। এখানে দেখো আমি এই যে তোমাদের জিনিসটা দিয়েছি, একক ধনাত্মক তড়িৎ আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, সেটাকেই বলছে তার কিন্তু বিভব প্রভেদ। এখন এই বিভব প্রভেদ আমরা বলছি, দেখো তার একক যেটা আমরা পেয়েছি, সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, আর এসআই এককে বলছে যেটা তোমার ভোল্ট বা 1 ভোল্ট। এবার প্রশ্ন যেটা, এক ইএসইউ বিভব প্রভেদ কাকে বলবো? এক ইএসইউ বিভব প্রভেদ যেটা বলতে বোঝাচ্ছে, এই যে ডেফিনেশনটা লিখেছি, ডেফিনেশনটা শুধু একটা এখানে জুড়ে নিলেই হয়ে যাবে। এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে, এখানে বলেছে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে যদি 1 জুল কাজ করতে হয় তখন তাকে বলা হবে এক ইএসইউ বিভব প্রভেদ। আমি আবার একবার বলছি, এই এইচডব্লিউগুলো এক এক করে ভালো করে আমরা করে নেব। এক ইএসইউ বিভব প্রভেদ মানে কি? তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু, আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু থেকে এক ইএসইউ আধানকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তখন তাকে বলা হবে এক ইএসইউ বিভব প্রভেদ। ঠিক একইভাবে 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলবো? ভালো করে শুনবে, খাতায় লিখে নেবে। তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তখন তাকে বলা হচ্ছে 1 ভোল্ট বিভব প্রভেদ। কুলম্ব 3 নম্বর, কুলম্বের সূত্রে আধানকে কী হিসাবে বিবেচনা করা হয়েছিল? কুলম্বের সূত্রে আধানকে এরকম একটা বিন্দু বা ডট, যেটাকে আমরা বিন্দু বলে থাকি, হিসাবে বিবেচনা করা হয়েছিল। এবার বলছে দেখো 1 কুলম্ব সমান কত ইএসইউ? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এরপরে যেটা বলছে দেখো, ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি 1 ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এটা আমরা আগেই দেখেছি। নেক্সট যেটা বলছে দেখো, যে জুলের সাথে কুলম্ব এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক কী? এবার আমরা কি পেয়েছিলাম? যে বিভব প্রভেদ V = W/Q। এবার এটা বলছে যদি 1 ভোল্ট হয়ে থাকে, তাহলে কৃতকার্য যদি 1 জুল হয়ে থাকে, কৃতকার্য যদি 1 জুল হয়ে থাকে, আর এটা যদি 1 কুলম্ব হয়, তাহলে এখান থেকে আমরা কি এটা লিখতে পারি? 1 জুল সমান 1 ভোল্ট × 1 কুলম্ব। 1 ভোল্ট × 1 কুলম্ব, অর্থাৎ এইটাই হচ্ছে আমার সম্পর্ক। অর্থাৎ 1 জুল সমান 1 কুলম্ব × 1 ভোল্ট। এইটাই হচ্ছে আমার সম্পর্ক 7 নম্বর প্রশ্নের। নেক্সট যেটা বলছে দেখো, তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ কী রাশি? তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ দুটোই হচ্ছে স্কেলার রাশি। আমি এখানে উল্লেখ করে দিয়েছি স্কেলার রাশি না ভেক্টর রাশি। তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ দুটোই স্কেলার রাশি, কারণ এর মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। নেক্সট এটা 9টা যেটা বলছে দেখো, 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদে নিয়ে যেতে কত কাজ করতে হবে? এবার পরিষ্কার যে গাণিতিক রূপটা আমাদের ছিল, V সমান W/C। এবার 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব মানে এখানে যদি আমরা C এর জায়গায় 1 বসিয়ে দিই আর V এর জায়গায় যদি 1 বসাই, তাহলে W সমান কত? অর্থাৎ W = 1 জুল। তাহলে 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে যেতে 1 জুল কৃতকার্য করতে হবে। এটা আমাদের
2017 সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছে। তারপরে যেটা বলছে দেখো 10এরটা, ইএসইউ বিভব ও ভোল্টের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অর্থাৎ আমরা পেয়েছিলাম এক ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। এই এক ইএসইউ বিভব সমান 300 ভোল্ট যদি আমরা এই সম্পর্ক যদি আমাদের প্রতিস্থাপন করতে হয়, আমরা যেটা পেয়েছিলাম দেখো, আমি এখানে সংক্ষেপে তোমাদের করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটুখানি দেখতে হবে। আমরা মানে যেটা পেয়েছিলাম 1 ভোল্ট মানে পেয়েছিলাম 1 জুল বাই 1 কুলম। এবার বলছে এই ভোল্টকে ইএসইউ, 1 জুল মানে এসআই পদ্ধতি, আর কুলম মানে ওটাও এসআই পদ্ধতি, এই জায়গাটাকে আমরা সিজিএস পদ্ধতিতে কনভার্ট করব। এবার 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁻9 ইএসইউ আধান। এবার তাহলে এখান থেকে 10⁻7 কেটে গেলে এখানে নিচে থাকছে 100, অর্থাৎ এই 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ আধান বা স্ট্যাট ভোল্ট। অর্থাৎ এইটা যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে 3টা এদিকে চলে আসবে, অর্থাৎ 1 ইএসইউ সমান 300 ভোল্ট। এখানে জাস্ট আমি সংক্ষেপে দেখালাম, তোমরা নিজেরা ওই গাণিতিক সমীকরণটা অর্থাৎ ভি সমান W/Q, এটা এসআই একক থেকে সিজিএস এককে কনভার্ট করবে, দেখবে 1 ইএসইউ আধান সমান 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট, এটা কিন্তু ডিরাইভ হয়ে যাবে। এরপরে যেটা দেখো দিয়েছি, কুলম্বের সূত্রের সাহায্যে সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা দাও। কুলম্বের সূত্রের সাহায্যে সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা দাও। কুলম্বের সূত্রে এই যে গাণিতিক রাশিমালা, এই দুটো বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্ব অবস্থান করলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এইটা পেয়েই গেছি। এবার বলছে যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যদি কে সমান কত হয়, এটা 1, কে সমান 1 এটা ধরে নেবে। কে সমান যদি 1 হয়ে যায় তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে F = Q1 × Q2/R2, R2 নয় R²। তাহলে এই সমীকরণে বলছে দুটো বিন্দু আধান যদি সমান হয় এবং সমপ্রকৃতির হয়, অর্থাৎ Q1 Q2 = Q, এবং ওদের ভিতরকার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, কারণ সিজিএস পদ্ধতি বলেছে, এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি তোমার 1 ডাইন হয়, তাহলে এই সমীকরণে মানগুলো বসিয়ে দিলে দেখতে পাচ্ছি Q = ±1। হয় তারা ধনাত্মক আধান হতে পারে অথবা ঋণাত্মক আধান হতে পারে। তাহলে এখান থেকে এইটাকেই এবার ভাষায় আমাদের প্রকাশ করতে হবে, অর্থাৎ শূন্যস্থানে সমপ্রকৃতির এবং সমমানের দুটি বিন্দু আধান যদি 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থান করে এবং তারা যদি পরস্পরের উপর 1 ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন ওই দুটো আধানকে বলা হবে সিজিএস পদ্ধতিতে একক আধান বা 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম আধান। এরপরে যেটা বলছে দেখো, ঠিক একইভাবে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সাহায্যে এসআই এককে আধানের সংজ্ঞা দাও। তাহলে এখানে আমরা কি করব, কুলম্বের সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম, এখানে জানি আমরা F = 9 × 10⁹ Q1 Q2/R²। তাহলে আমরা ধরে নেব Q1 Q2 = 1 বা 1 ধরে নিলাম, বা 1 না ধরে আমরা কিউই ধরলাম, দুটোই তো সমান হবে। Q1 Q2 = Q, মানে উপরে যেটা যেমনভাবে করেছে একদম ডিটো করব, Q1 Q2 = Q, এবং আর বলছে 1 মিটার, আগেরটা ধরেছিলাম সেন্টিমিটার, এখানে আমরা 1 মিটার ধরব। তাহলে এখান থেকে, এবং সেক্ষেত্রে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে কিন্তু তোমার এইটা, আমি এখানে শুধু এটা উল্লেখ করে দিয়েছি, 9.9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সেইখান থেকে যদি এফ এর মান, অর্থাৎ এই মানটা এখানে বসাবো, সব কিছু বসিয়ে দেওয়ার পর যেটা দেখাবে, অর্থাৎ আমি ফাইনাল রূপটা যেটা বলছি 9 × 10⁹9 সমান 9 × 10⁹9 Q × Q/R²। আসছি, দেখো মাঝখানে একটু ডিস্টারবেন্স হয়ে গিয়েছিল, আমি আবার একবার এই সূত্রটা বলার চেষ্টা করছি। আমরা জানি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা হচ্ছে এইরকম, 9 × 10⁹9 Q1 Q2/R²। এবার বলছে Q1 = Q2 = যদি আমরা Q ধরি এবং আর যদি 1 মিটার ধরি, সেক্ষেত্রে আকর্ষণ বলের মান F হয়ে যায় 9 × 10⁹9 নিউটন
মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই মানগুলো যদি আমরা পরপর এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে তখন যেটা দাঁড়াচ্ছে সমীকরণটা 9 ইন্টু 10⁹ সমান 9 ইন্টু 10⁹ কিউ ইন্টু কিউ বাই 1। তাহলে এই কিউ স্কোয়ার ইকুয়াল টু এইটা কেটে গেলে 1 হচ্ছে, তাহলে কিউ ইকুয়াল টু ±1। অর্থাৎ ডেফিনেশনটা যদি আমরা ঠিক এইটার মতো বলতে পারি, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির এবং সমমানের দুটি বিন্দু আধান 1 মিটার ব্যবধানে যদি রাখা হয় এবং পরস্পরের উপর যদি 9 ইন্টু 10⁹ ডাইন নয় নিউটন বল প্রয়োগ করে, টাইন বললে হবে না কারণ সেই পদ্ধতিতে নিউটন বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি বল প্রয়োগ করে তাহলে তখন প্রত্যেকটি আধানকে বলা হবে এসআই পদ্ধতিতে একক আধান বা 1 কুলম্ব আধান। এখানে যা ছিল সিজিএস একক, এটা বাকিটা এসআই একক, মানে এসআই এককের জন্য এটা হয়ে যাবে তোমার মিটার, আর এটা হয়ে যাবে নিউটন, কিন্তু 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করবে। যাই হোক, এরপরে দেখো এবার বলছে কুলম্ব এবং ইএসইউ বা ইএসইউ আধানের মধ্যে সম্পর্কটা কী হবে। এবার আমরাই পেয়েছিলাম, দেখো আমরা অর্থাৎ যেটা এখানে আমরা ডিরাইভ করব সেটা আমি প্রথমে বলেছিলাম 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান, এটা আমরা ডিরাইভ করব, এটা সেখানে বলে দিয়েছি। এবার আমরা 1 কুলম্ব সমান কত ইএসইউ হবে সেটা আমরা জানি না, তাহলে 1 কুলম্ব সমান এক্স ইএসইউ আমরা ধরে নিলাম, ধরি 1 কুলম্ব সমান এক্স ইএসইউ, এবং দুটো বিন্দু আধান কিউ, যেটা Q1 আর Q2 ছিল সেটাকে কিউ ধরলাম, এবং সেই কিউ মানে হচ্ছে 1 কুলম্ব, আবার সেই 1 কুলম্ব মানে হচ্ছে এক্স, তাহলে এটাকেও আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব 1 মিটার বা 100 সেন্টিমিটার, এবং ওদের মধ্যে আকর্ষণ বল 9 ইন্টু 10⁹ নিউটন। এবার যেটাকে আমরা সিজিএস পদ্ধতিতে কনভার্ট করলে নিউটনটা ডাইন হয়ে যাবে, 1 নিউটন সমান 10⁵, 9 5 14 এত, আর নিউটনটা আমরা ডাইনে কনভার্ট করেছি, নিউটনটা ডাইন হয়েছে। এবার তাহলে কুলম্বের সূত্র থেকে দেখো এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, সেই জায়গায় আমার Q1 Q2কে 1 কুলম্ব করেছিল, সেটাকে আমরা এক্স ইএসইউ ধরে নিয়েছিলাম, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এটা ছিল তোমার 1 মিটার, সেটাকে 100 সেন্টিমিটার করেছি, তাহলে 100 ইন্টু 100 কারণ আর স্কোয়ার আছে। আর কিউ এর আমাদের আকর্ষণ বলের মানটা 9 ইন্টু 10⁻14 আর্ক ছিল, তাহলে সেখান থেকে দেখো এক্স স্কোয়ারের মান বেরোচ্ছে 9 ইন্টু 10⁻18 বা এক্স ইকাল টু 9 ইন্টু 10⁹ কুলম্ব, এই ইএসইউ। তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান। আমাদের প্রথম ক্লাসটা এইটুকু বলেই আমরা শেষ করব। পরের ক্লাসে বাকি অংশটা তড়িৎচালক বল, ওহমের সূত্র আলোচনা করব।